তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে যখন ডক্টর ইউনূস সাহেবের নাম প্রস্তাব এসছে আমি মনে করি যে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য ছিল এবং আমরা প্রত্যেকেই মেনে নিয়েছি। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন সেটা আমরা ডে ওয়ান থেকে হতাশ হয়েছি, কারণ এই উপদেষ্টা মণ্ডলী আপনার জন আকাঙ্ক্ষার সাথে এবং আপনার যেই জনবিপ্লবের সাথে সংগতিপূর্ণ নয়। এখানে এই বিপ্লবের চেতনা ধারণ করা অথবা গত 15 বছর আপনার স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করা অথবা আপনার দেশে অবস্থান করে কোনো ভূমিকা রাখা, এই ধরনের উপদেষ্টাদের সংখ্যা খুবই কম। সুতরাং ওই অনেক উপদেষ্টারা আপনার কীভাবে একটা মন্ত্রণালয় চালাতে হয়, কীভাবে আপনার আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে আপনার আমলাতন্ত্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সরকার পরিচালনা করতে হয়, এই ব্যাপারে তাদের যথেষ্ট রকমের ঘাটতি আছে, তাদের যথেষ্ট রকমের অনভিজ্ঞতা আছে এবং তাদের অদক্ষতা আছে। এটা আমরা একদম পদে পদে টের পাচ্ছি এখন। এবং পুরো সরকারটাই একটা স্থবির এবং একটা ভাবলেশীন একটা সরকার বলে আমি মনে করি, যে সরকার আপনার ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর কেউই কোনো কাজ করতে পারছেন না। এখানে অর্থমন্ত্রী আর্থিকভাবে যে কেলেঙ্কারি, যে লুণ্ঠনটা হয়েছে, ব্যাংকিং খাতে কিছুটা শৃঙ্খলা আনার চেষ্টা করছেন, অন্যান্য উপদেষ্টারা তারা তাদের স্বস্বক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে ব্যর্থ, তারা সেটা কাজ করতে পারছেন না। যে কারণে আমরা মনে করছি যে এই সরকারের দ্বারা আপনার খুব বেশি সংস্কার করা সম্ভব না। এই সংস্কারগুলো যারা ওনারা ওনাদের যে মন্ত্রণালয়গুলো আছেন সেই মন্ত্রণালয়গুলো যদি যথাযথভাবে পালন করতেন দায়িত্বটা, তাহলেও অন্তত আমাদের জনদুর্ভোগটা কমাতো। জনসংস্কার বলতে কি, আপনি যদি আপনার কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি আপনি একটা নতুন কোনো পদ্ধতি চালু করতেন, সারা পৃথিবীতে আছে, আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতে আছে, যে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত একটা বিভিন্ন স্টলের মধ্যে চলে আসে, মাঝখানে আর কোনো মধ্যস্বত্বভোগী থাকে না। তাহলে এখানে আমরা দেখছি যে আপনার উত্তরবঙ্গের একটা ফসল যেটা আপনার 5 টাকা দিয়ে কৃষক মানে বিক্রি করছেন, সেটা কারণ বাজারে এসে 20 টাকা হচ্ছে এবং সেটা আমার কাছে আস্তে আস্তে 50 টাকা হচ্ছে। তো এখানে যদি উনি আপনার দিনাজপুর থেকে শস্যটা সরাসরি উত্তরাতে একটা আপনার বিক্রয় কেন্দ্র আনতে পারতেন, যেটা ভারতের মহারাষ্ট্র, আপনার বিহার হতে আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রগুলোতে এবং দাক্ষিণাত্যের অনেকগুলো মানে রাষ্ট্রে আছে, সেটা করতে পারলে এবং করার একটা চেষ্টা করলে আমরা মনে করতাম যে আপনার এই জিনিসটা ওনারা করতে পারবেন। ওনারা এটা পারছেন না। ধরেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, অনেক মুক্তিযোদ্ধা আপনার ভাতা পেয়েছেন যাদের জন্ম 71 যুদ্ধের পরে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এবং তারা যে অর্থ আত্মসাৎ করেছে তাদেরকে আপনার আইনের আওতায় আনা, তাদের অর্থ ফেরত দেওয়া, সেটা কোনো ব্যবস্থা করেন নাই। অনেক সরকারি কর্মকর্তা 2 বছর বেতন বাড়িয়ে আপনার বা তাদের বয়স বাড়িয়ে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট নিয়ে 2 বছর চাকরি মেয়াদ বাড়িয়ে যে সরকারি সুযোগ সুবিধা লোপাট করেছেন, সেটা ওনারা করতে পারছেন না। ধরেন এখন ঢাকা শহর একদম একেবারে অচল হয়ে গেছে, ট্রাফিক কাজ করছে না। ইস্টার্ন বাইপাস দিয়ে যে গাড়িগুলো পাস হওয়ার কথা, সে সমস্ত গাড়িগুলো ইস্টার্ন বাইপাস দিয়ে না করে শহরের উপর দিয়ে প্রবেশ করছেন। তাইলে একজন যোগাযোগ উপদেষ্টার দায়িত্ব হলো যে মানে যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন অবস্থা ঘোষণা করে ইস্টার্ন বাইপাসটা নির্মাণ করা এবং ঢাকার মধ্যে দিয়ে মানে কোনো গাড়ি যাতায়াত করতে বন্ধ করা। আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা 2016 সালে শেষ হওয়ার কথা, সেটা যদি তিনি শেষ করতে পারতেন খুব দ্রুততার সাথে 24 ঘন্টা কাজ করে, তাহলেও যানজট একটা শুরু হতো। ওনারা কোনো মানে একজন, তারপর স্বাস্থ্য উপদেষ্টা, এখন পর্যন্ত আপনার আনসার আর দালাল ছাড়া আপনি কোনো রোগী ভর্তি করাতে পারবেন না। আহতরা রাস্তার মধ্যে নেমে আসার অর্থ হলো যে স্বাস্থ্য উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। আইন উপদেষ্টাকে আমি এদিনও বলেছি, অন্তত আপনি একটা কাজ করেন না, আপনার আমাদের এখানে যে দেওয়ানি মামলা 20 বছর, 25 বছর, 30 বছর, আপনি একটা টাইমলাইন করে দেন যে 20 বছর পুরনো যে দেওয়ানি মামলাগুলো আছে এগুলো আপনার আগামী 3 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে, 6 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। অর্থাৎ আপনারা আপনাদের নিজ নিজ মন্ত্রণালয় সংস্কারগুলো করেন, ওনারা কেউ কোনো সংস্কার করছেন না। আপনার মধ্যপ্রাচ্যে যে আপনার আমাদের মানে শ্রমিক যাচ্ছে, জনশক্তি যাচ্ছে ভারত এবং পাকিস্তান থেকে, তারা 20,000 টাকা দিয়ে মানে বিমান ভাড়া দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের যাচ্ছে 40,000, 50,000, 60,000, এখন 2 লক্ষ টাকা। আপনি বিমানের টিকিটের সিগনেচারটা ভাঙার চেষ্টা করছেন না কেন? ফিলিপাইন থেকে 20,000 টাকা দিয়ে আপনার একজন শ্রমিক যাচ্ছেন, শ্রীলঙ্কা থেকে যাচ্ছেন, আমাদের এখানে 5 লাখ টাকা দিয়ে কেন হচ্ছে? আপনি কি সিগনেচার ভাঙতে পারছেন? মানে কোনো একটা উপদেষ্টা তার কোনো কাজ করছে না। সুতরাং তাদের কাছে আমরা কি সংস্কার আশা করবো? সংস্কার তো করতে পারবেন না। আমি একটু শেষ করতে দেন। বাকি যে সংস্কারের প্রস্তাবগুলো আছে, যেগুলো আমরা যেগুলো আমরা দাবি করি নাই, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে 17 বছরের কিশোরদেরকে ভোটার করার দাবি আমরা কেউ করি নাই। 25 বছরে ভোটে দাঁড়াতে পারবে দাবি করি না। এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করছেন এবং তাদের এই উদ্দেশ্যগুলো তো সফল হবে না, কারণ আপনার কিংস পার্টি যেটা করার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কিছু উপদেষ্টা এটার সাথে জড়িত হয়ে গেছে এবং ছাত্র উপদেষ্টারা এটার সাথে জড়িত। ছাত্রদের মনের মধ্যে যদি এটাই থাকতো যে আমরা একটা রাজনৈতিক দল করবো, তাহলে তারা উপদেষ্টা পরিষদে যাওয়ার দরকার ছিল না।
আর এখন ধরুন 1 ডজন খানিক ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এবং আপনার হাফ ডজন লোকের উস্কানিকে কেন্দ্র করে পুরো সরকারটাকে অস্থিতিশীল করা, পুরো গণতন্ত্রকে অস্থিতিশীল করা, পুরো নির্বাচনটাকে আপনার আপনার একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আনা, পুরো নির্বাচনটাকে একটা বিতর্কের মধ্যে আনা, এগুলোর ব্যাপারে আমরা জোরালো ভাষায় কথা বলছি। ধরুন স্থানীয় সরকার নির্বাচন যেটা, যেদিন আপনার উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, 1 ঘন্টার মধ্যেই আমি একটা টকশোতে বলেছি যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা। তা আমরা তো এটা কথা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন তো আমরা করতে দেব না, এবং আমি অনএয়ারে বলছি এটা আমরা প্রতিহত করব। সুতরাং সরকারের মানে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাওয়াটা প্রত্যেকের জন্যই ভালো। এটা